নূপুরের স্বামীর দ্বিতীয় বিয়ের কথা নূপুর আজ জানতে পেরেছে। সে ঘরে একটা সন্তানও রয়েছে নাকি। কথাগুলো নূপুর জানতে পেরেছে তার বাড়ির কাজের মেয়ে পুতুলের কাছ থেকে। পুতুল অন্য যে বাসায় কাজ করে সে বাসার সামনের ফ্ল্যাটেই নাকি নূপুরের সেই সতীন থাকেন। আজ সকালে পুতুল নূপুরের স্বামীকে দেখেছে ফ্ল্যাট থেকে বের হতে। পুতুলের সন্দেহ হওয়ায় বাসার মালকিনকে জিজ্ঞেস করলে জানায় ওটা সামনের বাসার মহিলার স্বামী। তাদের একটা ছোট বাচ্চাও আছে। পুতুলের থেকে শোনা কথা যে নূপুর চট করে বিশ্বাস করে নিয়েছে এমন নয়। আজকাল কাজের মেয়েদের কথা বিশ্বাসযোগ্য না। এদের কাজই হলো সংসারে আগুন ধরানো। ঠিক ভুল বিচার না করেই ফট করে একটা কথা বলে ফেলে তারা। কাজে এমন ভাষা কথায় স্বামীকে সন্দেহ করার মতো মেয়েলোক নয় নূপুর। তাছাড়া নূপুর আর সাকিবের সংসার এই 4 বছরে পড়েছে। ভালোবেসে বিয়ে করেছে তারা। নিজের স্বামীকে সে অন্য 5টা মানুষের থেকে ভালো জানে। সাকিব শান্ত ধরনের মানুষ, কথা কম বলে। তাকে খুব সহজে রাখতে দেখা যায় না। খুব ভয়ঙ্কর কোনো অন্যায় না করলেও সে হাসি মুখে তা মাফ করে দিতে পারে। নূপুর মানুষটাকে যত দেখে ততই মুগ্ধ হয়। এই 4 বছরের সংসারে তাদের কখনো কোনো বিষয়ে ঝগড়া হয়নি। ঝগড়া তো অনেক দূরের কথা। নূপুরকে আজ পর্যন্ত গাঢ় গলায় কোনো কথা বলেনি পর্যন্ত সাকিব। চায়ে চিনির বদলে লবণ দেওয়ায় যে মানুষটা মুচকি হেসে বলে, চিনির স্বাদ নোনতা হয় আগে দেখিনি তো, কোথায় পেলে এমন চিনি। এমন লোকের সাথে ঝগড়া হওয়ার কোনো ক্ষোভ নেই। স্বামী হিসেবে সে সর্বদিক থেকে সেরা। নূপুর কল্পনাতেও এমন একজন মানুষকে সন্দেহ করতে পারবে না। এত সব দিকে চোখ না দিয়ে নিজের কাজটা তো ঠিকভাবে করতে পারিস। দেখ কাপড়গুলো 2 দিন যাবৎ পড়ে আছে, কে ধোবে ওগুলো। দিন 4 হলো আমার কোমর সাইডটা ব্যথা করছে, নয়তো তোর আশায় তো ফেলে রাখি আমি। আজ মনে করে কেঁচে দিস। পুতুল ঘর ঝাড়ু দেওয়া বাদ দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়াই। কিছুটা রাগ দেখিয়ে বলে, আমার কথা বিশ্বাস করলেন না তাই না। আপনারা মিথ্যা কেন কইতে যাব আমি। আপনারা আপনার স্বামীর খোঁজ দিলে আমি কি 2 টাকা বেশি দেবেন আপনাকে। তাইলে আমি কেন সাইদে আপনারে খোঁজ দেব। এনে আমার লাভ লস কিচ্ছু নাই। নূপুর চুলা থেকে মাছের হাঁড়িটা নামাতে নামাতে বলে, সেটাই তো, কেন দিচ্ছিস। দিতাছি কারণ আপনি মেলা ভালো মানুষ। এই দুনিয়ায় ভালো মানুষেরা সব থেকে কষ্টে থাকে, কিন্তু ভালো মানুষকেও সুখে থাকানোর অধিকার আছে। আমি চাই আপনিও সুখে থাকেন। আমি সুখেই আছি পুতুল, বেশি পাকা কথা না বলে কাজ শেষ কর। আজ তোকে নিয়ে শপিংয়ে যাব। যদি না যেতে চাস তাহলে মুখ চালিয়ে যেতে পারিস। পুতুল এবার দমল, কিন্তু তার মন অশান্ত থেকে গেল। ম্যাডাম যে স্যারকে এত বিশ্বাস কেন করে সে বোঝে না। অবশ্য সে নিজেও এই কথা প্রথমে বিশ্বাস করতে চায়নি। নিজের চোখে দেখা বলেই না বিশ্বাস হলো। অমন মাটির মতো মানুষটা তলে তলে শয়তানের নানা, এই কথা জানলে সে এ বাড়িতে কাজ নিত না। ভালো মানুষদের কষ্ট পেতে দেখলে তার খুব দুঃখ হয়। আল্লাহ যে কেন ভালো মানুষদের এত কষ্ট দেয়। সাকিব আজ দুপুরে ফেরেনি, এটা নতুন নয়। প্রায়ই সে বাসার বাইরে লাঞ্চ করে। এর কারণ কখনোই নূপুর জানতে চায়নি। প্রতিটা মানুষের জীবনে কিছু ব্যক্তিগত স্পেস দরকার, একটু স্বাধীনতা দরকার। সব কিছুতেই যদি কাউকে জবাবদিহি করতে হয় তাহলে জীবনের প্রতি বিরক্তি চলে আসে। নূপুর এই বিষয়টা সবার থেকে ভালোভাবে উপলব্ধি করতে পারে। তার বাবা মা মারা যাওয়ার পর মামার বাড়িতে মানুষ হয়েছে সে। সেখানে তার জীবন জেলখানার কয়েদিদের থেকে ভিন্ন কিছু ছিল না। 1 চিমটি লবণের জন্যও তাকে কৈফিয়ত দিতে হতো। স্কুলের ফিসের জন্য ঘন্টার পর ঘন্টা মামার রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হতো। কি ভয়ঙ্কর সেসব অতীত। লজ্জায় অপমানে সে যে কতবার নিজের মৃত্যু কামনা করেছে। নিজের সেসব অতীতকে ভেবে সে কখনো আগ বাড়িয়ে সাকিবকে কিছু জিজ্ঞেস করতে পারে না। সংশয় তার অস্থির সাথে জড়িয়ে গেছে যেন। তারপরও আজকাল বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। বিশ্বাস না করলেও কেন যেন সন্দেহটা মাথার উপর শিকড় গেড়ে বসেছে। আজকাল রাতে তার ঠিকমতো ঘুম হয় না। হঠাৎ হঠাৎ করে ঘুম ভেঙে যায়। না চাইতেও অন্ধকারে হাত চলে যায় পাশে।
যেন তারা নিশ্চিত হতে চায় পাশের মানুষটা এই আঁধারেও তার পাশেই আছে, হ্যাঁ, তার কাছেই আছে। নূপুর খাবার প্লেট সামনে নিয়ে বসে থাকে। পেটে ওঠে যেন টান নেই কোনো। নূপুর বার কয়েক ঘড়ির দিকে তাকায়। সময় কি একটু বেশিই ধীরে আগাচ্ছে? হাঁসফাঁস করতে করতে অবশেষে সে ফোন হাতে সাকিবের ফোনে কল দিয়েই ফেলল। কয়েকবার রিংয়ের পর কল রিসিভ হলো। আশ্চর্যজনকভাবে নূপুরের কথা বলতে যেন লজ্জা লাগছে। ঠিক লজ্জা নয়, খানিক জড়তা হয়তো। কেন? সে মনের কোণে যে সূক্ষ্ম সন্দেহ নিয়ে কল করেছে তার জন্য? ঠিক জানা নেই। নূপুর, শরীর খারাপ করেছে? আমি আসব? সাকিবের কণ্ঠ অন্য সময়ের থেকে ভিন্ন লাগলো। এই কণ্ঠে ছিল নূপুরের জন্য চিন্তা। এমন চিন্তিত কণ্ঠ নূপুর আগেও একবার শুনেছিল। এক বর্ষণমুখর রাতে নূপুর কাঁদতে কাঁদতে সাকিবকে কল করেছিল। মামির সাথে কথা কাটাকাটির পর্বটা সেদিন অনেক দূর গড়িয়েছিল। ফলস্বরূপ মামার শক্ত হাতের কঠিন থাপ্পড় পড়েছিল তার নরম গালে। এর আগে মামা কখনো তার গায়ে হাত তোলেনি। নূপুর একটু বেশি ভেঙে পড়েছিল। নূপুরের কান্নার ধ্বনি শুনতেই সাকিবের স্বর চঞ্চল হয়ে উঠেছিল। নূপুর সেদিন প্রথম আবিষ্কার করে সাকিব নামক এই বরফের মতো শীতল মানুষটার কণ্ঠ গ্রীষ্মের উষ্ণ রোদের মতো হতে পারে। সেই বর্ষণমুখর রাতে সাকিব তার হলের দেয়াল টপকে বেরিয়ে হাজির হয়েছিল নূপুরকে আনতে নূপুরের বাড়ির সামনে। সাকিবের মতো শান্ত মানুষটাও সেদিন প্রচণ্ড রেগে যেয়ে নূপুরের মামার সামনে থেকে নূপুরের হাত ধরে বেরিয়ে এসেছিল। এত হিসেব করে চলা মানুষটা সেদিন কোনো কিছু না ভেবেই রাত 11টার প্রায় সময়ে নূপুরের হাত মুষ্টিবদ্ধ করে হাজির হয়েছিল কাজী অফিসের সামনে। জরুরি তলবে সাকিবের দুজন বন্ধু এসে হাজির হয় খানিক বাদেই। হয়ে যায় আয়োজন ছাড়া এক সাদামাটা বিবাহ। ঠিক যেন হঠাৎ করেই সে কাগজে কলমে এবং সম্পূর্ণরূপে সাকিবের সাথে জড়িয়ে গেল। পুরোটা সময় নূপুর কেবল বড় বড় চোখ করে সাকিবকে দেখেছে। মনে মনে নিজেকে প্রশ্ন করেছে, এটাই কি তার সেই শীতল প্রেমিক? আবার নিজেই উত্তর দিয়েছে, হ্যাঁ, এটা তার উষ্ণতায় গলে যাওয়া প্রেমিক। সেদিনের পর থেকে সাকিব আবারও পূর্বের শীতলতায় নিজেকে মুড়িয়ে নিয়েছিল। এতদিন বাদে সেই উষ্ণ কণ্ঠস্বর শুনতেই নূপুরের বুকের ভেতরটা ছলকে উঠল। নিজের প্রতি চরম ক্ষোভের ঠোঁট কামড়ে কেঁদে ফেলল। কিভাবে সে সব ভুলে সন্দেহে জড়ালো নিজেকে? কিন্তু শব্দ ফোনের ওপরে পৌঁছাতে দিল না। মানুষটাকে আতঙ্কিত করতে চাইল না সে। কান্না চাপিয়ে জবাব দিল, খেয়েছ? ওপাশ থেকে উত্তর এলো খানিক দেরিতে, মাত্রই ফিরলাম। তুমি? খাচ্ছি। আচ্ছা। এরপর দুজনেই নীরব। নূপুর আরও কিছু বলতে চাইল কিন্তু খুঁজে পেল না। কিছু ঘন্টার ব্যবধানে মানুষটা বাড়িতে ফিরে আসবে জানা সত্ত্বেও কেন যেন নূপুরের কল কাটতে ইচ্ছে হলো না। সাকিব বুঝল বোধ হয়। চুপ থাকলেও সে কল কাটল না। সময় করালো 1 মিনিট 2 মিনিট করে পুরো 12 মিনিট। নূপুর তখনও চুপ করে কানে ফোন ঠেকিয়ে বসে আছে। কিছুটা ব্যস্ত হয়ে পড়েছি, রাখছি, দ্রুত ফিরবো আজ, খেয়ে নাও। কল টুটটুট করে কেটে গেল। লজ্জায় নূপুরের গাল লাল হয়ে আসে। সে কি একটু বেশি নির্লজ্জের মতো কাজ করে ফেলল? সাকিব তাকে ধরে ফেলেছে। নূপুর ফোন নামিয়ে রেখে 1 গ্লাস পানি খেয়ে লম্বা শ্বাস নেয়। আজে বাজে চিন্তায় সে তাদের সরল সম্পর্কটাকে জটিল করে ফেলেছিল ভেবেই লজ্জা পাই। সাকিব কখনো জানতে পারলে তাকে কি খুব নীচ মানসিকতার বলে মনে করবে? নূপুর চটজলদি অজু করে নফল নামাজে দাঁড়ায়। শয়তান ভর করেছে। শয়তান সর্বদা মানুষের দুর্বলতার সুযোগ খোঁজে। নূপুর শয়তানকে অনেক বড় সুযোগ করে দিয়েছে। এই খারাপ চিন্তা থেকে বের হতে হবে তাকে। মাজার ব্যথাটা খাপ ছাড়িয়েছে। ঠিক করে বসতেও পারছে না নূপুর। তা দেখে সাকিব বেশ চিন্তিত স্বরে বলল, আমি অনলাইনে টিকিট কেটে দিচ্ছি, সময় মতো যেয়ে ডাক্তার দেখিয়ে আসো। একা যেতে ভয় লাগলে আমায় কল করিও। 1 ঘন্টা সময় নিয়ে আমিও যাব না হয়। তোমাকে কষ্ট করতে হবে না, এটুকু আমি একাই পারবো। সত্যিই পারবে? নূপুর কপাল কুঁচকায়, বাঁকা চোখে তাকিয়ে বলে, তোমার কি আমাকে সেকেলে মনে হয়? সাকিব গলার টাই বাঁধতে বাঁধতে নূপুরের দিকে না তাকিয়েই বলল, না, তবে খুব আধুনিকও না।
পরনের কাপড়টা দেখো, এলোমেলো অগোছালো, যেমনটা আমার নানিকে দেখতাম। সাকিবের কথায় নূপুর খানিক লজ্জা পায়। ঘুম থেকে উঠতে আজ দেরি হয়ে গেছে। কাজের চটজলদি নাস্তা বানাতে গিয়ে শাড়ির কুঁচি ঠিক করা হয়নি। মানুষটা যে সে এই ব্যাপারটা ধরে ফেলবে কে বুঝেছে। সাকিবের শীতল গলায় বলা কথা যে কোনো সময় যে কোনো মানুষকে নূপুরের মতো অস্বস্তিতে ফেলে দিতে পারে। মানুষটার কথা ঠিক বরফের মতোই ধারালো। সাকিব একবার নূপুরের দিকে তাকিয়ে পুনরায় নিজ কাজে মনোযোগ দেয়। শান্ত গলায় বলে, খেতে দাও, দেরি হচ্ছে। কথায় আছে গরিবের কথা মিষ্টি হয় বাসি হলে। এখানেও তেমনটাই ঘটেছে। সময় হয়ে আসলেও নূপুরের কিছুতেই এই ভর দুপুরে একা বের হতে ইচ্ছে করছে না। অন্যদিকে সাকিবকে কল করতেও তার ইগোতে প্রচণ্ড আঘাত আনছে। সকালে ওভাবে অপদস্থ হওয়ার পর আরও এক পর্যায়ে অপদস্থ হওয়ার মানসিক জোর নেই তার। পুতুল, চলো আমার সাথে, একটু ডাক্তারের দরজা থেকে বেরিয়ে আসি। আপনার বাড়ির কাজ করার কাজ নিছি, ডাক্তারখানায় যাওয়ানোর কাজ তো নেই। পারতাম না। নূপুর ধমক দেয় পুতুলকে। মেয়েটা শুধু বড় কথা, কথার ভার বয়সের থেকেও বেশি। এত কথা যে কোথা থেকে শেখে। পুতুল এই ডাক্তারের চেম্বারে যাওয়ার ব্যাপারে মোটেও খুশি না। এই রোদের মধ্যে জ্যামে বসে থেকে ডাক্তারের চেম্বার পর্যন্ত যাওয়া মোটেও তার কাজ না। এখানে ইঞ্চি পরিমাণ তার লাভ নেই। নূপুর পুতুলের গোমরা মুখে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে। নরম গলায় বলে, 500 টাকা দিবনে, এখন তো চল। পুতুল হাতের পানি ওড়নায় মুছতে মুছতে উঠে দাঁড়ায়। থমথমে মুখে বলে, ফেস ওয়াশটা দেন, মুখটা একটু পানি দিই, বাইরে যে গরম। বাথরুমে আছে, তাড়াতাড়ি করবি, বিয়ে বাড়িতে যাচ্ছি না কিন্তু। লম্বা সিরিয়াল পিরিয়ড চেম্বার থেকে বের হতে হতে প্রায় দুপুর গড়িয়েছে। রাস্তার মোড়ে সবজির ভ্যান, বেশ টাটকা সবজি রয়েছে। সাকিব সবজি পছন্দ করে, সেটা যে কোনো সবজি হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে সে আবার বেশ সচেতন। নূপুর ভ্যানের কাছে দাঁড়িয়ে পড়ে। পুতুলকে বলে, কোনো সবজি লাগবে বাড়িতে? না, পাকা কলা শেষ হয়েছে। হ্যাঁ তো কেনেন। এখানে তো কলা নেই, চল সামনে দেখি। নূপুর এগিয়ে যায়। প্রতিদিন রাতে সাকিব অল্প কিছু ভাত দুধ কলা দিয়ে খাবে। এটা নাকি তার ছোটবেলার অভ্যাস। মানুষ এক অভ্যাস কিভাবে এতদিন ধরে রাখতে পারে? নূপুরের তো এক খাবার পরপর 2-3 দিন খেলে প্রায় মাসখানেক আর ছুঁতে ইচ্ছেও করে না। নূপুর কলা নিয়ে দোকানিকে টাকা দেওয়ার সময় পুতুলের চাপা গলায় বলা কথা শুনতে পেল, এরেই কয় দুধ কলা দিয়ে কালসাপ পোষা, আমি হইলে দুধের সাথে বিষ দিতাম, বিষ। নূপুরের কানে কথাটা গেলেও সে কৌশলে এড়িয়ে যায়। কথাগুলো সাকিবকে উদ্দেশ্য করে বলা তা বুঝতে বাকি নেই তার। তাছাড়া পুতুল যেন নূপুরকে শোনানোর জন্যই ওভাবে বলল। রোজকার মতো আজও বেশ রাত করে ঘুম ভাঙল নূপুরের। পাশেই সাকিব গভীর ঘুমে মগ্ন। শান্ত রাতে সাকিবের নিঃশ্বাসের ধ্বনি অনেক জোরালো শোনাচ্ছে। নূপুর বেশ কিছুক্ষণ চুপটি করে শুয়ে থাকে। চোখ বন্ধ করে রেখে পুনরায় ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম থেকে পুরোপুরি বিদায় জানিয়েছে। নূপুর বিছানা ছেড়ে ওঠে, শাড়ির আঁচল গায়ে পেঁচিয়ে শব্দহীন পায়ে হেঁটে খোলা বারান্দায় যায়। তাদের ফ্ল্যাটটা 4 তলার উপর। সামনে খোলামেলা ছোট মাঠ। বারান্দায় দাঁড়ালে ফুরফুরে বাতাসে শরীর মন শীতল হয়ে আসে। নূপুর আবেশে চোখ বন্ধ করে, চা খাবে? পাশ থেকে শান্ত ছোট কথাটা শুনতেই চমকে ওঠে নূপুর। সাকিব তার পাশে এসে দাঁড়িয়েছে, দুহাত রেলিংয়ে ভর দিয়ে তার পানেই চেয়ে আছে। দূরের ল্যাম্পপোস্টের মৃদু আলোতে সাকিবের শ্যাম মুখখানা স্পষ্ট। নূপুর সাকিবের কথার উত্তর না দিয়ে চিন্তিত গলায় শুধায়, ঘুম ভেঙে দিলাম বুঝি? সরি, ঘুমাতে চলো। নূপুর ফের রুমের পানে যেতে গেলে সাকিব এক হাতে আলতো করে নূপুরের শাড়ির আঁচল ধরে রাখে। মৃদু গলায় বলে, ভোর হতে বেশি বাকি নেই, চা খেতে খেতে ভোর হতে দেখতে মন্দ লাগবে না, কি বলো? সাকিব প্রশ্নটা নূপুরের চোখে চেয়ে থেকে করল। নূপুর সেই চোখকে ফেরাতে পারল না। ভালো লাগায় বুকের ভেতরের যন্ত্রণাটুকু মিয়ে গেল।
নূপুর খানিক হেসে বলল, বেশ, তবে আমি চা করে আনছি। সাকিব নূপুরের আঁচলের কোণাটা আরও শক্ত করে ধরল। নূপুর তা দেখে প্রশ্নবিদ্ধ চোখে তাকাতেই সাকিব বলল, চা আমি আনছি, তুমি বরং তারা শোনো, আমি ফিরলে জানাবে কতগুলো হয়েছে। নিতান্তই ছেলে মানুষই কথা। নূপুর বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সাকিব মোটেও রসিক টাইপের নয়। তাদের সম্পর্কের এত বছরেও সাকিব কখনো মজা করে একটা কথা বলেনি। না, বলেছে অন্য সব প্রেমিকদের মতো আকাশ থেকে চাঁদ তারা এনে দেওয়ার কথা। এদিক থেকে ভাবতে গেলে সাকিব ছিল নূপুরের কাছে খুব কাছের একজন ভালো বন্ধু, যার সাথে থাকলে নূপুর কিছু সময়ের জন্য তার কষ্টকে ভুলে থাকতে পারত। তাদের প্রেম সীমাবদ্ধ ছিল ভার্সিটির ক্যান্টিন আর লাইব্রেরিতে। অন্যদের মতো কখনো পার্কে বেড়াতে যাওয়া হয়নি, একসাথে বসে গল্প করতে করতে বাদাম খাওয়া হয়নি। এসব কিছু বিয়ের পরেও হয়নি। সাকিব সর্বদা ব্যস্ত মানুষ। ছুটির দিনগুলোতে বাসায় থাকলে পুরোটা সময় সে বইয়ের মাঝে মুখ ডুবিয়ে রাখে। নূপুর সাকিবের এই রূপের সাথেই পরিচিত, কিন্তু আজকাল কিছু ব্যতিক্রমতা নূপুরকে অবাক করে দেয়। নূপুরের আনন্দ হওয়ার কথা হলেও নূপুর এসবে মোটেও আনন্দিত হতে পারে না। ভয়, চিন্তা সব এসে জড়ো হয়। হৃৎপিণ্ডটা তীব্র শব্দ করে ছুটতে শুরু করে। মনটা বারবার অনুনয় করে বলতে থাকে, আমার কিচ্ছু চাই না, শুধু সে আগের মতোই থাকুক, তার পরিবর্তন চাই না আমি। যেন সাকিব পরিবর্তন হলে এমন কিছু ঘটবে যা নূপুরের এই ক্লান্ত হৃদয় সহ্য করতে পারবে না। বিয়ের পর এই প্রথম সাকিবের হাতে বানানো চা খাচ্ছে নূপুর। চা অত্যন্ত তিতা হয়েছে। নূপুর তবুও দ্বিতীয়বারের মতো চায়ের কাপে ঠোঁট ছোঁয়ালো। সাকিব পূর্বের মতোই শীতল চোখে বাহিরের অন্ধকারের পানে চেয়ে আছে। সে কি ভাবছে তা বোঝার উপায় নেই। চায়ের কাপটা রেলিংয়ের উপর রাখা, ধোঁয়া ওটা বন্ধ হয়েছে। নূপুর তার চায়ের কাপে ছোট ছোট চুমুক দিতে দিতে সাকিবকে পর্যবেক্ষণ করছে। আমার মাকে দেখবে? সাকিবের কথায় নূপুর চমকে তাকায়, আলতো করে মাথা নাড়িয়ে সায় জানায়। সাকিব ফোন করে বের করে একটা ছবি নূপুরের সামনে ধরে। ছবিতে থাকা মহিলাটি বেশ বৃদ্ধা, বয়স 50 পেরিয়েছে। মাথার প্রায় অর্ধেক চুল সাদা। সত্যি বলতে নূপুর এই প্রথম তার শাশুড়িকে দেখেছে। সাকিবের পরিবার থেকে কেউ নূপুরকে মেনে নেয়নি। অমন চালচুলোহীন মেয়েকে কে বা বাড়ির বউ করতে চাইবে? সাকিবের বাবা বিয়ের পরদিন কল করে জানিয়েছে সে যেন বউকে নিয়ে গ্রামে পা না রাখে। সাকিব তার বাবার কথা ফেলেনি। সে কখনোই নূপুরকে তাদের সামনে নিয়ে যায়নি। নূপুর অবশ্য প্রথম দিকে বার কয়েক বলেছিল তাদের নিয়ে যেতে। সে দরকার হলে বাবা মায়ের পা ধরে ক্ষমা চাইবে। সাকিব রাজি হয়নি। শক্ত মুখে বলেছে, কোন ভুলের জন্য ক্ষমা চাইবে? যদি ভুলের প্রসঙ্গ আসে তবে ভুল আমি করেছি, এখানে তোমার ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে না। এর প্রতি উত্তরে নূপুর বলার মতো কিছু খুঁজে পায়নি, আর না কখনো এই বিষয়ে কথা বলার সাহস পেয়েছে। পরিবারের কথা উঠলেই সাকিবের শীতলতা বেড়ে যায়। এর 4 বছরেও নূপুর তার শ্বশুরবাড়ির পরিবার সম্পর্কে কিছুই জানতে পারেনি। কেবল জানে গ্রামে সাকিবের ছোট ভাইকে নিয়ে সাকিবের বাবা মা থাকেন। বেশ কিছু ফসলের জমি থাকায় তাদের থাকা খাওয়া নিয়ে চিন্তা করতে হয় না। তবুও সাকিব মাস শেষে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা তার বাবার অ্যাকাউন্টে ট্রান্সফার করে। তবে এই 4 বছরেও ভদ্রলোক সেখান থেকে 1 পয়সা খরচ করেনি। নূপুর এই প্রথম তার শাশুড়িকে দেখে বুঝল সাকিব মোটেও তার মায়ের মতো হয়নি। তাদের চেহারায় কোনো মিল নেই, না আছে চোখের মিল। সাকিবের চোখ টলমলে পানির মতোই সরল, অন্যদিকে তার মায়ের চোখ পূর্ণিমার চাঁদের মতো ঝলমলে। নূপুরের চোখ ছলছল করে। একবার যদি সে মা বলে ডাকতে পারত। একটা মা পাওয়ার স্বাদ কি সে কখনো পাবে না? নূপুরকে কাঁদতে দেখে সাকিব বলে, আমি আমার মায়ের মতো হইনি, তাই না? আমরা 2 ভাইয়ের কেউ তার মতো হইনি। দুজনই বাবার চেহারা পেয়েছি, গায়ের রংটাও বাবার। মায়ের এটা নিয়ে যে কত আফসোস ছিল। তারপর আমাদের একটা বোন হলো। মায়ের ইচ্ছে পূরণ করতেই হয়তো আল্লাহ ওকে পাঠিয়েছিল। উজ্জ্বল নক্ষত্রের মতো বোনটা পুরোপুরি মায়ের কপি ছিল। আমাদের বয়সের গ্যাপ ছিল প্রায় 15 বছরের মতো।
স্বাভাবিকভাবেই আমাদের বেশ আদরের ছিল ও। ওর বয়স যখন 5, তখন একদিন সকালে ওকে রেখে আমরা 3জন বাজারে যাই। মা রান্নার কাজে ব্যস্ত ছিল। আমাদের পিছু পিছু যেতে গিয়ে মোটর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। আমাদের আদরের বোনটা সেদিন বিদায় নেই। ওকে নিয়ে যাওয়ার অপরাধবোধে আমি মায়ের চোখে তাকিয়ে কোনো কথা বলতে পারিনি আর কখনো। এজন্য বিয়ের পর আমাকে গ্রামে পা রাখতে মানা করলে আমি জোর দিয়ে বলার মতো কথা খুঁজে পাইনি। তুমিও কি মনে করো আমি স্বামী হিসেবে দুর্বল, অযোগ্য? নূপুর তৎক্ষণাৎ ডানে বাঁয়ে মাথা নাড়ে। তার চোখ ভিজে এসেছে। মানুষটা তার শীতলতার পেছনে এত কষ্ট জমা করে রেখেছে তা হয়তো সে কখনোই জানতে পারত না। এক্ষেত্রে নূপুরও স্ত্রী হিসেবে কি অযোগ্য নয়? কিছুক্ষণের মাঝেই রাতের আধার ছিঁড়ে আলো উকি দিতে শুরু করে। কান্নাকাটি শেষে ক্লান্ত হয়ে নূপুর ঘুমিয়ে পড়েছে সাকিবের কাঁধে মাথা রেখে। চোখ দুটো ফুলে টমেটোর রং ধরেছে। সাকিব আলতো হাতে নূপুর মাথা নামিয়ে তাকে তার কোলে শুইয়ে দেয়। ততক্ষণে আকাশে দিনের আলো ফুটে গেছে। এই তো আর কিছু সময়ের মাঝেই পাখিদের ঝাঁক বেড়াতে বের হবে, কিচমিচ শব্দ তুলে গান গাইবে, চারদিকে ছড়িয়ে দিবে সকাল হবার খবর। আজকেও ভাইজানরে দেখছি। আমার চক্ষু একদিন ভুল দেখবার পারে, কিন্তু 2 দিন না। এই পুতুলের চোখ কোনো দিন মিথ্যা কিছু দেখে না। পুতুল, তোকে এসব নিয়ে বকবক করতে মানা করেছি। বেশি পাকা কথা ভালো না। প্রয়োজন ছাড়া একটা বাড়তি কথা বলবি না তুই। আচ্ছা আপনিই কন, ভাইজানের হাতের ডানায় একটা কাটা দাগ আছে না? কন আছে না? আছে তো। সেইটাই তো কথা। আমি কেমনে জানলাম এই কাটা দাগের কথা? ভাইজানরে আমি কোনোদিন জামা ছাড়া দেখি নাই। দেখছি? দেখলেন তো? এই পুতুলরে বিশ্বাস না করে পারবেন না। পুতুল সত্য ছাড়া মিথ্যা কয় না। তোকে আমি সত্য মিথ্যা কোনোটাই বলতে বলিনি। দয়া করে মুখটা বন্ধ রাখ, কাজে মন দে। নূপুরের কথায় পুতুল ফুঁসে ওঠে। রাগ দেখিয়ে বলে, আপনি এমন বলদ কেন কন্ত? পাগলও নিজের ভালো বোঝে। আপনি বুঝলেন না। আপনার জন্যে বুকটা ছলকাই, তাই আপনাদের সত্যটা জানাইলাম, নয়তো আমার ঠেকা পড়ে নাই। নূপুর পুতুলের কথার জবাব দিল না। আজকাল নূপুর বোঝে না সে নিজে কি চায়। সাকিবকে বিশ্বাস করবে নাকি পুতুলের বলা কথাকে যাচাই করে দেখবে, সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আজকাল তার মনে সন্দেহের দানা সৃষ্টি হয়েছে। সে চাইলেও কেন যেন চোখ বন্ধ করে পুতুলের বিরোধিতা করতে পারে না। কেন পারে না? কারণ সাকিবের ছোটোখাটো পরিবর্তনগুলো তাকে বিরক্ত করছে হয়তো, কিংবা সাকিবের প্রতি তার বিশ্বাসটা আগের মতো সেই নেই, এমনটাও হতে পারে। নূপুর ঠিক জানে না কোনটা ঠিক কোনটা বেঠিক। ঠিক বেঠিক জাজ করার শক্তিটুকু যেন তার নেই। পুতুল, তুই আর কোন কোন বাড়িতে কাজ করিস? ওই করি আরও 3 জায়গায়। মাজেদা খালা আরও একটা কাজ ঠিক করবার কথা কইছে। ওইটা হইলে আপনার বাড়ির কাজ ছাইড়া দিতাম। কেন? আমি কি খারাপ মানুষ? আপনি খারাপ হইলে কাজ ছাড়া লাগতো না, কিন্তু সমস্যা হইল আপনি মেলা ভালো মানুষ। এই জগতে ভালো মানুষের বাড়িতে কাজ কাম করে শান্তি নাই, মনে কোনো শান্তি নাই। পুতুলের কথা শুনে নূপুর মলিন হাসে, বুকের উপর ভার অনুভব করে। তার জীবনের শান্তিটুকু তাকে ছেড়ে কোথায় চলে গেল। আকাশে ঝকঝকে রোদ উঠেছে। মাজায় ব্যথা নিয়েও নূপুর আজ বেশ কিছু কাপড় ধুয়েছে। অধিকাংশই বিছানার চাদর আর পর্দা। পুতুল মেয়েটা কথা শোনে না। কতদিন ধরে এগুলো ধুয়ে দিতে বললেও এড়িয়ে গেছে। নূপুর কেন যেন রাগ করতে পারে না মেয়েটার উপর। বয়সে পুতুল নূপুরের থেকে অনেকটাই ছোট। বাবা নেই, বাড়িতে বৃদ্ধা মা, তিনি চলাফেরা করতে পারেন না। পুতুলের আয়ের উপর মা মেয়ের সংসার চলে। এই জন্যই হয়তো নূপুরের এমন কোমল আচরণ পুতুলের প্রতি। ভেজা কাপড় ছাদে টানানো দড়িতে নাড়তে নাড়তে চোখ কুঁচকে ফেলল নূপুর। সূর্যটা ঠিক মাথার উপর, আলো সরাসরি এসে চোখে বিঁধছে। নূপুর এক হাতের সাহায্যে রোদের আড়াল হতে চেষ্টা করল। তখনই ছাদে এলো অন্য ফ্ল্যাটের একজন মহিলা।
নূপুরের সাথে এই বাড়ির কোনো ফ্ল্যাটের মানুষের সাথেই তেমন সখ্যতা নেই। নূপুর কথা কম বলে। ছোট থেকে সে মানুষের থেকে দূরত্ব বজায় রাখতে শিখেছে। বাড়ির অন্য সবার থেকে অবশ্য এই মহিলাটাকে সে ভালো চেনে। তাকে বাড়ির সকলে মিতা আপা বলে ডাকে। নূপুরদের ফ্ল্যাটে প্রায়শই লবণ তেলসহ টুকিটাকি জিনিসের জন্য আসেন তিনি। 2-5 মিনিটের জন্য বসে টুকিটাকি গল্পও করেন। এই যেমন আজ কি রান্না করেছেন, তার স্বামী ভোলা স্বভাবের জন্য তেল না কিনে ফিরে এসেছেন, নতুন কেনা শাড়িটা কিনে ঠকেছে কিনা ইত্যাদি। নূপুরের তাকে শোনানোর মতো গল্প না থাকায় গল্প বেশি দূর আগাতো না। ভাবি নাকি অসুস্থ মনে হচ্ছে যে? নূপুর হেসে জবাব দেয়, ঠিক অসুস্থ না, তবে মাজার ব্যথাটা হালকা বেড়েছে। মিতা ছাদের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ায়। তার কৌতূহলী চোখ দুটো কিছু একটা বলার আশায় উদ্গ্রীব হয়ে আছে। নূপুরও বিষয়টি লক্ষ্য করল, তবে সে ভেবে পেল না এমন কি কথা জানতে চাইতে আগ্রহী মিতা। ভাইয়া কোথায়? অফিসে? নূপুর জবাবে মুচকি হেসে মাথা নাড়ে। মিতু পুনরায় বলে, ভাইয়া কি কাজ করেন? নূপুর বুঝতে না পেরে বলে, জি মানে ভাইয়া কোন পোস্টে আছেন? অডিট অফিসার। জবাবে মিতু কেমন করে হাসল, উপহাসের সুরে বলল, তাহলে তো মোটা ইনকাম করে। 2 হাত ভরা টাকা আছে দেখেই এই নারী ওই নারীর পেছনে খরচ করার সময় হয়। আমাদের জন্য ইনকাম যা তার দিয়ে টাইটাই সংসার চলে, বিলাসিতা করার সুযোগ নেই। হাতে অডেল টাকাও থাকে না, অন্য নারীর দিকে তাকানোর সুযোগও হয় না। নূপুরের মনে হলো তার বুকের ভেতরটা কে যেন খামচে ধরল। কথাগুলোর তিক্ততা যেন ব্লেডের থেকেও ধারালো। নূপুরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পা যেন দাঁড়িয়ে থাকতে পারছে না। এত নিষ্ঠুর শব্দগুলো কেন তাকে শুনতে হলো? কেন তার স্বামীকে এত নিষ্ঠুরভাবে জাজ করা হচ্ছে? কেন? মিতু নূপুরের দিকে বেদনার চোখে তাকালো, সান্ত্বনার কণ্ঠে বলল, ওসব নিয়ে আর ভাববেন না ভাবি। পুরুষ মানুষ কুকুরের সমান, তাদের অনৈতিক কাজকর্ম নিয়ে ভেবে নিজেদের মনের অশান্তি বাড়ানোর কী দরকার? নীরবে মেনে নেন। আমরা তো চাইলেই বরকে 2 কথা শুনিয়ে বাপের বাড়িতে উঠতে পারি। আপনার তো সেই জায়গাটুকুও নেই। এখানেই ধৈর্য ধরে মাটি কামড়ে পড়ে থাকেন, নিজের জায়গা আগলে রাখেন। নূপুরের বুকটা দ্বিতীয়বারের মতো কাঁপল, তবে এবার সে চুপ থাকল না। শক্ত গলায় বলল, আপনি ঠিক কোন ধারণা নিয়ে আমার স্বামীর বিষয়ে এতগুলো কথা বললেন তা আমার ঠিক জানা নেই। তবে আমার স্বামী যদি কোনো অন্যায় করে থাকে সেটা আমি আমার মতো করে সামাল দেব। বাইরের একজন মানুষের থেকে নিজ স্বামীর বিষয়ে এসব কথা শোনা মোটেও আনন্দের বিষয় না। এ ধরনের কথা কাউকে বলার আগে অবশ্যই ভেবে দেখবেন। আপনার কথাগুলো সত্যি হলে হয়তো আমার জীবন রূপ বদলাবে, কিন্তু যদি মিথ্যা হয়, এই অপমান তিক্ততা কী দিয়ে পোষাবেন? মিতার মুখ খানিকটা চুপসে এলো। সে নিজের পিঠ বাঁচাতে মরিয়ে হয়ে উঠল। বলতে শুরু করলো, আমি আপনাকে আঘাত করতে চাইনি ভাবি, ভুল বুঝবেন না। এই পুরো বাড়িতে আপনার সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক আছে। পুতুলের মুখে আপনার সংসারের এই হালের কথা শোনার পর থেকে আমি ঠিক করে ঘুমাতে পারি না। বাচ্চার বাপ ফিরতে দেরি করলেই প্রেশার বেড়ে যায়। আপনি কোন পরিস্থিতিতে যাচ্ছেন তা বুঝতেই পারছি। লজ্জার কারণে কাউকে বলতে পারছেন না সেটাও বুঝি, কিন্তু ভাবি আপনি যে কোনো সময় আমার কাছে আসতে পারেন। আমার সংসারে তেমন কিছুই ঘটেনি। আমি মানসিক শারীরিক কোনোভাবেই অশান্তিতে নেই। প্লিজ এত ভাববেন না। নূপুর বালতিতে থাকা অবশিষ্ট কাপড়গুলো না টানিয়েই বালতি হাতে ছাদ থেকে নেমে এলো। তার হাত পা কাঁপছে। এতটা সময় সে কীভাবে ওখানে দাঁড়িয়েছিল তা একমাত্র সে এবং তার রব জানেন। নূপুর ফ্ল্যাটে ঢুকেই মেঝেতে বসে পড়ে। বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে আসছে। প্রথমে পুতুল, এখন আবার মিতা। ঠিক কী হচ্ছে? এই মানুষগুলো তার সরল স্বভাবের মানুষটাকে কেন এমন জঘন্যভাবে ব্যাখ্যা করছে? এই 4 দুনিয়ায় আপন বলে যদি কোনো শব্দ থাকে, সেই শব্দটা কেবল সাকিবকে ব্যাখ্যা করে। সাকিবের সাথে প্রথম সাক্ষাৎ থেকেই মানুষটা তার ভীষণ আপন। এই অতি আপন মানুষটাকে ছাড়া এক মুহূর্ত নিজেকে কল্পনা করা
মুশকিল হয়ে পড়ে। সেখানে সেই মানুষটার বিরুদ্ধে বলা এমন কঠিন কথাগুলো সে কিভাবে সহ্য করবে? নূপুর একবারের জন্য চায় না সেসব তিক্ত কথায় প্রভাবিত হতে, চায় না সে তার স্বামী নামক মানুষটাকে এমন তিক্ততায় ঘেরা কথায় সামিল করতে। বুকের ভেতরটা আরও ভারী হয়ে আসে। বেলা গড়াতে চলছে, দুপুরের আজান দিতে বাকি নেই বেশি। পুতুল আজ ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে গেছে। তার মাকে নিয়ে খালার বাড়িতে যাবে এমন কিছু বলেছিল। রান্না শেষ, আজকের আয়োজন অল্প। নূপুর মেঝে থেকে উঠে রুমে যেয়ে বিছানায় গায়ে দিয়ে দেয়। ক্লান্ত শরীরে ঘুম ভর করেছে, মস্তিষ্কও ভাবতে ভাবতে ক্লান্ত। কিছুটা বিশ্রাম চাই তার, চোখ বন্ধ হয়ে আসতে চাইছে। নূপুরের চোখের পাতা বন্ধ হওয়ার আগেই বেল বাজল। কেউ এসেছে। একবার দুবার করে পরপর 5 বার বেল বাজল। দরজার ওপারে যেন হোক না কেন সে ভীষণ ব্যস্ত। নূপুর বিছানা থেকে টেনে তোলে নিজের শরীর, হেঁটে গিয়ে দরজা খুলতেই পুতুল হুড়মুড়িয়ে ঘরে ঢোকে। পুতুলকে এভাবে হাঁপাতে দেখে নূপুর কপালে ভাঁজ ফেলে বলে, এভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? পুতুল মেঝেতে হাত পা ছড়িয়ে বসে বিলাপের সুরে বলল, সর্বনাশ হয়েছে, সর্বনাশ। কিচ্ছু করবার না পাইরা দৌড়ায় আপনার কাছে আসলাম। নূপুর মন কেমন করে উঠল। পুতুলের মায়ের কিছু হয়নি তো? এই মেয়েটাও যে তার মতো সর্বহারা হয়ে যাবে। নূপুর ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করতে করতে বলে, জিরিয়ে নে, আমি শরবত করে দিচ্ছি। গরম কি বেশি লাগছে? এসি অন করে দিই? লাগতো না, খালি শরবত হইলেই হইব। পুতুল শরবত খেয়ে বড় করে শ্বাস ফেলে। জামার ভেতর থেকে ছোট একটা ব্যাগ বের করে, বেশ পুরাতন একটা অ্যান্ড্রয়েড ফোন বের করে ব্যাগ থেকে। নূপুর কোনো কথা ছাড়া পুতুলের কাজ দেখছে। সে আপাতত চিন্তিত। পুতুলের এমন আচরণে মনে হচ্ছে না তার মায়ের কিছু হয়েছে। তাহলে কি ঘটেছে? পুতুল ফোন থেকে একটা ছবি বের করে নূপুরের সামনে ধরে। নূপুর এক পলক দেখতেই চিনতে পারে ছবিতে থাকা মানবটিকে। পরনে হালকা নীল রঙের শার্ট। নূপুরের মনে পড়ে আজ সাকিব এই শার্ট পরে বের হয়েছে। কোনো ভয়ঙ্কর কথা শোনার ভয়ে বুকের ভেতরটায় ব্যথা শুরু হয়। এই ব্যথা ব্যাখ্যা করার নয়। নূপুর ঢোক গিলে পুতুলের দিকে তাকাই। পুতুল এবার বড় গলায় বলে, আমারে বিশ্বাস করেন না আপা? এখন কন, এইটা ভাইজানে না? এই দেখান কোন বাড়িতে ঢুকতেছে সে। আমি বাড়িসহ ফটো তুলছি। পরপর অনেকগুলো ছবি। ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে সাকিব একটি বাড়ির ভেতরে ঢুকছে। এই বাড়িতেই পুতুল কাজ করে। নূপুর চোখ সরিয়ে নিল। তার ধৈর্যের বাঁধ ভেঙেছে। আর সহ্য হচ্ছে না। তার হৃদয় আর নিতে পারছে না। সে চড়া গলায় পুতুলকে বলল, আমি তোকে গোয়েন্দা হতে বলিনি। এখন বাড়িতে যা, আন্টি একা আছেন। অন্য সময় হলে পুতুল দু একটা কথা বলতো, কিন্তু নূপুরের মুখের দিকে চেয়ে আজ আর সাহস হলো না। বাধ্য মেয়ের মতো বেরিয়ে গেল। পুতুল যেতেই নূপুর কান্নায় ভেঙে পড়ল। এতদিনের জমিয়ে রাখা অভিমান, অভিযোগ সব কান্নার রূপে বেরিয়ে আসতে লাগলো। এক মুহূর্তের জন্য মনে হলো এসব কিছুর দায় তার মায়ের। কেন সে নূপুরকে জন্ম দিল, আর কেনই বা তাকে একা ফেলে চলে গেল? যখন যাওয়ারই ছিল নূপুরকে সাথে নিয়ে যেত, তাহলে আজ এই ভার সহ্য করতে হতো না। হয়তো সে একটু ভালো থাকতো। নূপুর অগোছালো পায়ে রুমে যায়। লাগেজ বের করে জামা কাপড় গোছাতে শুরু করে। সাকিব কিভাবে তার সাথে এমনটা করতে পারলো? নূপুরের চোখের জল সাকিব কিভাবে তার সাথে এমনটা করতে পারলো? নূপুরের চোখের জল থামতে চাইছে না। সে এক হাতে চোখ মুছতে মুছতে অন্য হাতে এলোমেলোভাবে ব্যাগ গোছাচ্ছে। কোনো কিছু ভাবার মতো মানসিকতা নেই তার। সে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছে না। সন্ধ্যা নেমেছে। আশপাশের মসজিদ থেকে সুমধুর আজানের ধ্বনি ভেসে আসছে। সাকিব আজ অফিস থেকে দ্রুত লিভ নিয়েছে। তার সাথে আজ কিছু অনাকাঙ্ক্ষিত অতিথি রয়েছে।
রাস্তা থেকে বাসা পর্যন্ত আসার পুরোটা সময় সে একটা কথাই ভেবেছে, নূপুর যে খুব কাঁদবে। মেয়েটা ভীষণ আবেগী। বেশ কয়েকবার কলিং বেল দিলেও কেউ দরজা খুলল না। সাকিব বাসার এক্সট্রা চাবিটাও আজ নিতে ভুলে গেছে সে। কল দিয়েও কাজ হচ্ছে না। সাকিব চিন্তিত হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়ল না তো মেয়েটা? অতি চিন্তায় দিকহারা হয়ে সিদ্ধান্ত নিল দরজা ভাঙবে। ঠিক তখনই নূপুর এসে দরজা খুলল। পরনে শাড়ি এলোমেলো, হাত খোপা করা চুলগুলো খুলে পিঠে ছড়িয়ে পড়েছে। চোখ মুখ ফোলা, যেন কয়েক ঘন্টা কেঁদেছে। সাকিবের শ্বাস আটকে এলো যেন। কি হয়েছে? এমন কেন লাগছে নূপুরকে? নূপুর ক্লান্ত চোখে সাকিবকে দেখল। সাকিবের কোলে একটা বাচ্চা ছেলে। কোলের বাচ্চাটা তার বুকের সাথে লেগে ঘুমিয়ে পড়েছে। পুতুলের বলা ঘটনাকে নিজ চোখের সামনে দেখে অবাক হলো না দুপুর। ঘাবড়ালো না। কেমন প্রশ্নবিদ্ধ চোখে কেবল প্রশ্নবিদ্ধ চোখে চেয়ে রইল। সাকিব পুতুলেও চাহনির অর্থ বুঝল। সে হাসতে চেষ্টা করলো, বলল, তোমার জন্য কিছু বিশেষ অতিথিদের এনেছি, মাথায় কাপড় দাও। নূপুর শাড়ির আঁচল টেনে সুন্দর করে মাথা ঢাকলো। বাহির থেকে একে একে তিনজন বাসার ভেতর প্রবেশ করলো। এর ভিতর একজনকে নূপুর চেনে। হ্যাঁ, এই একজনকে নূপুর তার বিয়ের পর সবসময় কাছ থেকে দেখতে চাইতো। সাকিবের আম্মা হালিমা বেগম। নূপুর তাকে দেখা মাত্রই কেঁদে ফেলল। এমন অতিথি সে সত্যিই আশা করেনি। বাকি দুজনের একজন বেশ মিষ্টি দেখতে একটা মেয়ে, এবং তার পাশে সাকিবের ভাই সাহিল। ঠিক করে লক্ষ্য না করলে যে কেউ তাকে সাকিব ভেবে ভুল করবে। সাহিল হেসে সালাম দিল। নূপুর তখনও কাঁদছে। নূপুরকে কাঁদতে দেখে হালিমা বেগমের শক্ত মুখ কোমল হয়ে এসেছে। এই কারণেই এই বিয়ে মেনে নিতে চায়নি। কিন্তু এমন একটা মেয়েকে সে কিভাবে ফিরিয়ে দিবে? কাঁদে না মা, তুমি কাঁদলে তোমার এই মা নিজেকে ক্ষমা করতে পারবে? হালিমা বেগমের কথা বলার ধরন বেশ সুন্দর, গোছালো। নূপুরের কান্না থেমেছে সময় নিয়ে। পরিচয় পর্বে শেষে জানা গেছে সাকিব বিয়ে করার কয়েক মাস পরেই সাহিলের বিয়ে হয়। এক প্রকার জেদ করেই সাহিলকে বিয়ে দেন হালিমা বেগম। সাহিল তার স্ত্রী সন্তান নিয়ে শহরে এসেছেন, দিন বিশেক হবে। কাছে পাশেই ভাড়া নিয়েছে বাসা। সাহিল সাকিবের সাথে কন্ট্রাক্ট করেছে কিছুদিন আগে। সাকিব এর মাঝে বার কয়েক সাহিলের সাথে দেখা করেছে, কিন্তু পুরোটা বিষয় নূপুরের থেকে গোপন রাখা হয়েছে, তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কথাগুলো শোনার পর থেকেই নূপুর কেমন থমকে গেছে। তার স্বাভাবিক আচরণ দেখে সাকিব নূপুরের পিছু পিছু রান্নাঘরে আসে। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, সারপ্রাইজ দেওয়ার বিষয়টা ছেলে মানুষই হয়ে গেছে, তাই না? সরি, আমি তোমাকে মোটেও আপসেট করতে চাইনি। রাগ করিও না কেমন, প্লিজ। নূপুর জবাব দিল না। সে সেমাই রান্নার জন্য দুধ জাল দিচ্ছে। সাকিব পুনরায় বলল, লেটস কম্প্রোমাইজ, ওকে? তুমি এবারের মতো আমার ভুলটা ইগনোর করবে। নেক্সট টাইম তুমি কোনো ভুল করলে সেটা আমি ইগনোর করব। 50-50 চান্স। নূপুর সাকিবের দিকে ফিরল না, চোখের জল আড়াল করে ফেলল। বলল, বেশ, এই ডিলেই থাকছি। এখন শোকেস থেকে কিছু বাটি এনে দাও। সাকিব বাটি আনতে চলে গেল। নূপুর শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে হেসে ফেলল। আজ সন্দেহ নামক একটা ছোট শব্দের জন্য তার সাজানো সংসার বিলীন হতে চলেছিল। আবার বিশ্বাস নামক একটা শব্দ তাকে আবার তার বিলীন হয়ে যাওয়া সম্পর্ককে আরও জোরালোভাবে আঁকড়ে ধরতে সাহায্য করেছে। কিন্তু সাকিব যখন রুমে ঢুকে কাপড় এলোমেলো করবে, দেখবে, বিছানার উপর লাগেজ দেখবে, তখন তাকে কি বলবে নূপুর?
সাকিবের উপর বিশ্বাস ধরে রেখে সে তার চলে যাওয়ার সিদ্ধান্তকে বাতিল করেছে। সাকিবের মুখ থেকে সত্যটা না জেনে নূপুর চট করে সব কিছুকে মেনে নিতে পারছিল না। সবটা জানার পর সাকিব রাগ করলেন। নূপুর সাকিবের সাথে করা ডিলের ব্ল্যাক কার্ডটা না হয় তখন ইউজ করবে। নূপুর তত্ত্ব শ্বাস ফেলে রান্নায় মনোযোগ দেয়। তার শাশুড়ি মা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন খুব, তাই বেশ যত্ন নিয়ে রান্না করেছে সে। সাহিল বাসার রুম থেকে গলা উঁচু করে ডাকে নূপুরকে, নূপুর ভাবি এখানে আসেন গল্প করি। ভাবি কোথায়? এখানে আসেন গল্প করি। নূপুরও গলা উঁচু করে জবাব দেয়, আসছি ভাই, 2 মিনিট। বন্ধুরা, আজকের গল্পের নাম একটি শব্দ। লিখেছেন লাবিব আল তাসফি।